আছেন। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকে সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছে। রোহিঙ্গা গণহত্যা মামলায় অন্তর্বর্তী আদেশ দিলেন আন্তর্জাতিক বিচার আদালত। গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে মিয়ানমারকে। পূর্ণাঙ্গ রায় হওয়ার আগ পর্যন্ত সুরক্ষা দিতে হবে রোহিঙ্গাদের, বিচারের আওতায় আনতে হবে দোষী সেনা সদস্যদের। গণহত্যার কোনো আলামত ধ্বংস করতে দেয়া যাবে না। আর এসব অন্তর্বর্তী আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে 4 মাস পর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মিয়ানমারকে। নেদারল্যান্ডসের হেগের স্থানীয় সময় সকাল 10টায় এই রায় শোনান আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল কোয়াই আহমেদ ইউসুফ। এ সময় আন্তর্জাতিক আদালতে এই মামলা চলার বৈধতা চ্যালেঞ্জ করে মিয়ানমারের আপত্তি খারিজ করেন আদালত। জানান, এই আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে। বলা হয় এখনও ঝুঁকিতে আছে রাখাইনের রোহিঙ্গারা, যে কারণে অন্তর্বর্তী আদেশ দিয়েছে আইসিজে। Within the scope of Article 2 of the Convention, in particular, killing members of the group, causing serious bodily or mental harm to the members of the group, deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part, and imposing measures intended to prevent births within the group. আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে যে সিদ্ধান্তই দিক না কেন মিয়ানমারকে তা মেনে চলতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকতে হবে যেন কোনো অজুহাতেই মিয়ানমার দায়িত্ব এড়িয়ে যেতে না পারে। জাতিসংঘের বিশেষ রিপোর্টার ইয়াং হি লি সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। রোহিঙ্গা ইস্যুতে শেষবারের মতো বাংলাদেশ এবং থাইল্যান্ড সফর করছেন তিনি। Today is a historic day in the quest for justice for Myanmar. আজ একটি ঐতিহাসিক দিন। গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় যেন মিয়ানমার এড়িয়ে যেতে না পারে সেজন্য কড়া নজরদারি রাখতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত যেন মিয়ানমার এড়িয়ে যেতে না পারে সেজন্য কড়া নজরদারি রাখতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। It must be. দর্শক, এবারে একটু সিটি নির্বাচন প্রসঙ্গে যেতে চাই। গণতন্ত্র রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী সোহাগ হোসেন। সকালে প্রচারণা শুরু করে ভিসি ডক্টর আখতারুজ্জামানের সাথে দেখা করেন তিনি। গণসংযোগ চালান মধুর ক্যান্টিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে। পরে হাইকোর্ট এলাকায় ইশরাকের বহরে যোগ দেন বিএনপি মহাসচিব। এই সরকার নির্বাচনকে একটা ছেলে খেলা হিসাবে নিয়ে গেছে। আজকে এই সরকার ইভিএম দিয়ে নির্বাচন করতে যাচ্ছে, কারণ তারা জানে যে ইভিএম ছাড়া তাদের নির্বাচন করা সম্ভব না। জনতার মধ্যে ইতিমধ্যে যে জোয়ার উঠেছে, জনগণের শক্তি দিয়ে সমস্ত অপশক্তিকে তারা পরাজিত করবে। এই সরকারের সমস্ত অপকৌশলকে তারা ভেঙে দেবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে আপনারা এই আন্দোলনে আপনাদের অধিকারের যে আন্দোলনের লড়াই আমরা রয়েছি সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা 1 ফেব্রুয়ারি ভোটদানের মাধ্যমে আপনারা আপনাদের সেই অধিকারটাকে পুনরুদ্ধার করার। এদিকে নির্বাচিত হলে নতুন ওয়ার্ডগুলোকে আধুনিক নগরীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। দুপুরে নির্বাচনী প্রচারণায় তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। শিগগিরই নির্বাচনী ইশতেহার দেয়া হবে জানিয়ে তাপস বলেছেন, অন্য প্রার্থীদের বক্তব্যে নগরের জন্য রূপরেখা নেই, তারা শুধুমাত্র জাতীয় রাজনীতির কৌশল হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছে। আমাদের উন্নয়নের রূপরেখা দিয়েছি। আমরা যেখানেই যাচ্ছি গণসংযোগে ঢাকাবাসী সাদরে আমাদেরকে গ্রহণ করছেন এবং আমাদের উন্নয়নের রূপরেখার পক্ষে তাদের বিপুল জনসমর্থন আমরা লক্ষ্য করেছি। দর্শক, এবার একটু সরাসরি আমরা যেতে চাই আমাদের সহকর্মী নুনবী সরকারের কাছে। শেখ ফজলে নূর তাপসের গণসংযোগ কাভার করছেন তিনি। দিনভর কোন কোন এলাকায় আজ প্রচারণা চালালেন তাপস, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। এছাড়াও তিনি কি বললেন?
দিনভর তিনি প্রচারণা চালিয়েছেন। রাজধানীর মুগদা থেকে শুরু করেন দুপুরের পরে, এরপরে গোরান, বাসাবো এই এলাকা হয়ে তারপরে চলে আসেন তিনি KM দাস লেনে, তারপরে ধলপুর এলাকা দিয়ে নির্বাচনী প্রচারণা করেন, এরপরে সয়দাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা করেন। সয়দাবাদ বাস টার্মিনালে একটি মতবিনিময় সভা ছিল, পরিবহন মালিক এবং শ্রমিকরা এটি আয়োজন করেছিলেন। এখন ফজলুর তাপস সয়দাবাদ যে বাস টার্মিনাল জামে মসজিদ রয়েছে সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করছেন। মাগরিবের নামাজ আদায়ের পর তিনি এই এলাকায় গণসংযোগ করবেন, তারপরে গ্রিন রোডে তার রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে চলে যাবেন। এরপরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেখানে একটি মতবিনিময় সভা রয়েছে, সেই মতবিনিময় সভায় তিনি যোগদান করবেন। আর তিনি যে বক্তব্য দিয়েছেন যে সব জায়গায় নৌকার পক্ষে বিপুল সাড়া পড়েছে, কারণ উন্নয়নে বিশ্বাস করে রাজধানীবাসী এবং 1 ফেব্রুয়ারি উন্নয়নের পক্ষেই কিন্তু ঢাকাবাসী নৌকাকে ভোট দেবেন। কারণ এই নৌকার এবং তাপসের উপরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রূপকল্প যে রয়েছে উন্নয়নের সেগুলো বাস্তবায়ন করতে হলে তার মতো প্রার্থীকেই বেছে নিতে হবে নগরবাসীকে। তিনি উন্নত ঢাকা, সচল ঢাকা, আধুনিক ঢাকা দিতে চান। বিশেষ করে 18টি যে নতুন ওয়ার্ড রয়েছে সেখানে নাগরিক ছোঁয়া নেই বললেই চলে, সেখানে তিনি আধুনিক ঢাকার ছোঁয়া দেবেন, এরকম কথাও তিনি বলেছেন। আর বিরোধী পক্ষ অর্থাৎ অন্য প্রার্থীরা যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলোকে তিনি বলছেন নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছেন তারা। কারণ তারা জাতীয় রাজনীতির অংশ হিসেবে, ষড়যন্ত্র হিসেবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাদের কাছে কোনো রূপকল্প নেই এবং মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। ধন্যবাদ নুনবী সরকার। আমাদের সহকর্মী নুনবী সরকার যোগ দিয়েছিলেন সায়দাবাদ থেকে। সবুজ ঢাকা গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট চাইছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। সকালে রাজধানীর কলেজ গেট এলাকায় নির্বাচনী গণসংযোগে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখনও অনেক এলাকায় উন্নয়ন হয়নি জানিয়ে আতিকুল ইসলাম বলেছেন খেলার মাঠের বিষয়ে মনোযোগী হবে তার কর্পোরেশন। জায়গা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই নতুন ওয়ার্ডগুলোকে কোথায় খেলার মাঠ হবে, কোথায় কমিউনিটি সেন্টার হবে, কোথায় কবরস্থান হবে, এই ব্যাপারে বাংলাদেশের যারা টাউন প্ল্যানার আছে, নগরবিদ আছে, তারা 18টি ওয়ার্ডের জন্য বিভিন্নভাবে তারা অলরেডি ডিজাইন কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে আসে। মেয়র নির্বাচিত হলে অপরিকল্পিত এলাকাগুলো পরিকল্পনার আদলে সাজানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সকালে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল রায়ের বাজার খেলার মাঠ থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বস্তিকে পরিকল্পিতভাবে সাজানো হবে। বস্তিগুলাতে কোনো পরিকল্পনাবিহীনভাবে বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করবো এলাকার আগের যে ঐতিহ্য, আসলে উন্নয়নের ছোঁয়া সব বজায় রাখতে। বিশেষ করে অনেক জনসংখ্যা বেড়ে গিয়েছে, তাদের জন্য পার্ক, খেলার মাঠ, খোলা হাঁটার জায়গা, সকল ব্যাপারে একটা ভালো জীবনের জন্য আমাদের আরো অনেক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে মানুষকে পরিচয় করিয়ে দিতে ঢাকা সিটি নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে হোটেল রেডিসনে ভারতীয় কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি বলেছেন ইভিএম ইস্যুতে কি সিদ্ধান্ত হবে তা কমিশনের বিষয়, তবে আওয়ামী লীগ ডিজিটাল পদ্ধতিতে নির্বাচনে যেতে চায়। আমরা ইভিএম এর পক্ষে, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। এই ইভিএম পদ্ধতিতে ইলেকশন পুরোপুরি করবে কি আংশিক করবে বা করবে না, এটা তো আমাদের এখতিয়ারে নেই, এটা ইলেকশন কমিশনের বিষয়। মির্জা ফখরুল দাবি করলে ইলেকশন কমিশনের কাছে করতে পারেন। আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সেনা, বিমান এবং নৌবাহিনীকে একযোগে উন্নত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে তিনি বলেছেন অন্য দেশের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী যেন কিছুতেই পিছিয়ে না থাকে সেটাই লক্ষ্য। দ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় 66 পদাতিক ডিভিশন শীতকালীন এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করে। এতে 58 জন অফিসার সহ 1400 সেনা সদস্য অংশ নেন। স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আমরা সশস্ত্র বাহিনীকেও আধুনিক সাজে আরও উন্নত করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এই বাহিনী যেন বিশ্বের সাথে মাথা উঁচু করে চলতে পারে, সেভাবে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, যার শুভ ফল ইতিমধ্যে সকলে পাচ্ছে। পদ্মা সেতুর মাও প্রান্তে কাজের গতি বাড়ছে। জাজিরার পর স্প্যান বসছে ঢাকা অংশে, আর সে ধারাবাহিকতায় সকালে 5 ও 6 নম্বর পিলারে বসানো হলো 22তম সুপারস্ট্রাকচার। প্রকৌশলীরা জানিয়েছেন চীনা নববর্ষের কারণে নির্ধারিত দিনের আগেই কাজ শেষ করছেন তারা, আর এই গতি ধরে রাখলে চলতি মাসেই পিলারে বসতে পারে আরেকটি স্প্যান। এ নিয়ে 2 তীর মিলিয়ে তৈরি হলো 3300 মিটার মূল কাঠামো। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের, এখন অবস্থান 14তম। গত বছর 26 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 33তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর দুর্নীতির ধারণা সূচক বলছে কিছুটা কমেছে দুর্নীতি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিছুটা প্রভাব পড়েছে সূচকে, তবে রাঘব বোয়াল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয় স্কোরে উন্নতি হয়নি। তো এবার স্কোর কমে নেই, বাড়েও নেই, একই অবস্থানে আছে। যে অবস্থান মৌলিকভাবে আমাদের অবস্থান অপরিবর্তিত, তবে স্কোরের উপর নির্ভর করে যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা শুধুমাত্র বাংলাদেশের স্কোরের উপর নির্ভর করে, অন্যান্য দেশের তুলনামূলক পারফরমেন্সের উপর নির্ভর করে। প্রবৃদ্ধি তো হচ্ছে ঠিকই, কিন্তু সেই প্রবৃদ্ধিটা ব্যবহার হচ্ছে কোথায়, কার ভোগে লাগছে, সেটা আসলে স্বচ্ছভাবে সৎভাবে যে ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা আছে, বন্টনের যে বিষয়টা আছে, এবং যেখানে যেই খাতে যেই অর্থটা দেওয়ার কথা আছে সেটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে 4 ছাত্রকে নির্যাতনের ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল রাত থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে আছেন নির্যাতনের শিকার শিক্ষার্থী মোহাম্মদ মুকিম চৌধুরী। তার অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে জহুরুল হক হলে ছাত্রলীগ নেতারা শিবির সন্দেহে তাকে সহ 4 শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এদিকে অনশন করার নির্যাতিত ছাত্র ও তার সহপাঠীদের সাথে সংহতি জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি জানাচ্ছি যে আমাকে যে নির্দোষে মারা হয়েছে এটার জন্য আমি সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। আগামী দিন আমরাও হতে পারি, এর কোনো তো নিশ্চয়তা নাই। গেস্ট রুম নামক যে একটা প্রথা চলতেছে, আমরা এটা বন্ধ করতে চাই। যারা অন্যায়ভাবে পাশবিক নির্যাতন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের বহিষ্কার চাই এবং দ্রুত তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক। জহুরুল হলে 4 জন শিক্ষার্থীকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরে রক্তাক্ত করে বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসন যে প্রক্টোরিয়াল বডি তাদের মাধ্যমে শাহবাগ থানায় দিয়েছে। এই যে জহুরুল হলে হামলার ঘটনা ঘটেছে, সকল হামলায় যারা জড়িত তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা হবে। উপাচার্যদের সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দুপুরে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চীনের রহস্যজনক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উহান শহরে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হলো। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর হওয়া সিদ্ধান্তের কারণে শহরে আটকা পড়েছেন 1 কোটির বেশি মানুষ। প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে, আক্রান্ত 600। গেল বছরের শেষ নাগাদ চীনের উহান শহরে শুরু হয় এই ভাইরাসটির সংক্রমণ। শুধু যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। সাক্ষী এবং তথ্য প্রমাণের যৌক্তিকতা নিয়ে দ্বিতীয় দিনের মতো বাদানুবাদ আর কথার লড়াইয়ে উত্তপ্ত ছিল মার্কিন সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে চলা শুনানিতে ডেমোক্র্যাট নেতারা বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরলে সেগুলোকে নিছকই মন গড়া এবং পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন রিপাবলিকান নেতারা। এ সময় বিরোধী শিবির ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে হাজির করতে চাইলে তা খারিজ করে দেন রিপাবলিকান নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব আইনের ঊর্ধ্বে। একই চিত্র উত্তর কোরিয়া এবং তুরস্কের মতো দেশগুলোতেও। কিন্তু মার্কিন রাজনীতিতে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকেও জবাবদিহি করতে হয়। কিন্তু রিপাবলিকান রাজনীতিবিদরা এই সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছেন।
in North Korea. Well, we've just come out of listening to ডেমোক্রেটরা যেভাবে ঢালাও মন্তব্য করে যাচ্ছেন তাতে পুরো শুনানি রাজনৈতিক আদর্শ বিরোধী বিষেধকারে পরিণত হয়েছে। আর এটা কোনো ফ্যান্টাসি ফুটবল লিগ নয় যে ইচ্ছা মতো খেলোয়াড় পাল্টাবো। presented. জানিয়ে দেব পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামীকাল লাহোরে পাকিস্তানের আতিথ্য নেবে বাংলাদেশ। কঠোর নিরাপত্তায় দীর্ঘ 1 যুগ পরে পাকিস্তানের মাটিতে খেলছে বাংলাদেশ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। অভিজ্ঞ তামিম, রিয়াদ, রুবেল আলামিদের সাথে তারুণ, আফিফ, বিপ্লব হাসানদের নিয়ে ভারসাম্যপূর্ণ এই দল আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। এবং এদিকে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল পাকিস্তানও প্রস্তুত ভালো লড়াইয়ের। আমরা শুধু চিন্তা করছি আমরা এখানে এসে, কারণ এখন আমার কাছে মনে হয় ওই ধরনের চিন্তা ভাবনা থেকে সরে আসাই ভালো, এবং আমার মনে হয় টিমের প্রতিটা প্লেয়ার ওইভাবেই চিন্তা করছে। আমরা জাস্ট এখানে ভালো পারফরমেন্স করার জন্য আসছি এবং ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছি। अपने मुल्क में फर्स्ट टाइम कप्तानी कर रहा हूँ। বাংলাদেশ আমাদের এখানে খেলতে এসেছে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। হয়তোবা অনেকে মনে করছেন শ্রীলঙ্কার বিপক্ষে আমরা হেরেছি, কিন্তু বর্তমান দলটির ক্ষমতা আছে বাংলাদেশকে হারানোর। আমরা আসলে চিন্তা করছি মাঠের ক্রিকেট নিয়ে, যেখানে ভালো ক্রিকেট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চাই আমরা। बॉल पिकर एज अ बॉल पिकर आया था तो এদিকে সিরিজ শুরু হওয়ার একদিন বাকি থাকলেও বিটিভি সহ গাজী ও মাছরাঙা টেলিভিশনে পাকিস্তান বাংলাদেশ সিরিজের খেলা সম্প্রচারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জটিলতা শুরু ভারতীয় প্রতিষ্ঠান এলএসডি মিডিয়ার কর্ণধার সুনীল মানোচারের অবৈধ প্রস্তাবকে কেন্দ্র করে পিসিবি সম্প্রচার সত্ত্ব সনি টেলিভিশনের কাছে থাকলেও সুনীল মানোচা এই সিরিজের সত্ত্ব কিনে নেয়, যার ফলে দেশি চ্যানেলে পাকিস্তান সিরিজের খেলা দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছে দেশের কোটি ক্রিকেট প্রেমী। আবার স্বাগত সব খবরে। বাণিজ্য মেলার খবর জানাবো। এবারের বাণিজ্য মেলায় ক্রোকারিজ পণ্যের কেনাকাটাই চলছে বেশি। মেলায় আসা প্রায় সব গৃহিণীর হাতে এসব পণ্য। গৃহস্থালির অন্যতম উপকরণ ক্রোকারিজ, আর নিত্য প্রয়োজনীয় এসব পণ্যে নারীদের আগ্রহ সবচেয়ে বেশি। বাণিজ্য মেলায় বিভিন্ন ছাড়ে বিক্রি হচ্ছে এসব পণ্য। ক্রোকারিজ পণ্যর বিক্রি বাড়াতে কোম্পানিগুলো বিশেষ ছাড়ে বিক্রির ব্যবস্থা করছে। মূল্য ছাড়, আকর্ষণীয় অফার কিংবা একটি কিনলে আরেকটি ফ্রি, এমন বিভিন্ন অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে গৃহস্থালী পণ্যের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতেও ভিড় করছেন ক্রেতারা। যমুনা ইলেকট্রনিক্সের মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন কিনে নগদ ক্যাশব্যাক অফারে উচ্ছ্বসিত ক্রেতারা। প্রশাসনের আশ্বাসে রোববার পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ, এবং সংঘর্ষের জের ধরে ডাকা অবরোধে সকাল থেকেই বন্ধ ছিল শাটল ট্রেন। তবে ক্রীড়া প্রতিযোগিতার কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় তেমন প্রভাব পড়েনি। ক্যাম্পাসে সতর্ক অবস্থান নেয় পুলিশ। দুর্নীতিবাজ যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়ের সভায় তিনি এমন মন্তব্য করে বলেন, দেশে এমন কোনো চাপওয়ালা ব্যক্তি নেই যার কাছে মাথা নত করতে হবে। দুর্নীতি সমাজ থেকে কমিয়ে আনা গেলে দেশ উন্নত ও সমৃদ্ধ হবে। আমি যতই ঘুষ খাই না কেন কোনো লাভ নাই, কারণ আমি আপনার কাছ থেকে ঘুষ খাবো, আপনি আমার কাছ থেকে ঘুষ খাবেন, কারণ কেউই কিন্তু সম্পূর্ণ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সদ্য সাবেক এপিএস আরিফুর রহমান শেখকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল 10:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি দল, এবং আরিফুর রহমানের বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট, বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। 2020 সালের হজের বিমান ভাড়া বাড়ানোর বিরোধিতা করেছেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম। দুপুরে পল্টনে হাব অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছেন, এবছর কোনো ধরনের চার্জ আরোপ হয়নি, দাম বাড়েনি জেট ফুয়েলের, তারপরেও বিমান ভাড়া 12,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। ফুয়েল কস্টের দাম কমেছে 13 সেন্ট করে পার লিটারে। এমনকি ট্যাক্স দুই প্রান্তে, বাংলাদেশ প্রান্ত এবং সৌদি প্রান্তে কোনো নতুন ট্যাক্স আরোপিত হয় নাই। এই যুক্তিতে আমরা বলছি
বিমান ভাড়া কমানো উচিত। কনকনে বাতাসে শীতের তীব্রতা খানিকটা বেড়েছে দেশ জুড়ে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে মৃদু শৈত্যপ্রবাহ বইছে সারা দেশে, ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া থাকছে চারপাশ। উত্তরের অনেক জেলায় দেখা মিলছে না সূর্যের, শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার জনজীবন। কিশোরগঞ্জে অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব। হাওড় উপজেলার ইটনায় মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জানিয়েছেন সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার কর্তব্য এবং দুস্থদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে বিত্তবান ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতিও আহ্বান জানানো হয়। পরে 750 দুস্থ মানুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা। জিরো টলারেন্স ফাঁকা বুলি নয়, রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে থাকবে এনবিআর। ঘাটতি মেটাতে নেওয়া হবে নতুন পরিকল্পনা। সকালে এই তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, রাজস্ব আদায় বাড়াতে বিশেষ অভিযান চলবে। কর্মকর্তাদের কাজে গতি আনতে দুর্নীতির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনবিআর। 6 মাসের বেশি শূন্য থাকার পর একসাথে 2 স্টক এক্সচেঞ্জ ডিএসসি এবং সিএসসি ব্যবস্থাপনা পরিচালক পেতে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক পদে আইসিবির সাবেক এমডি সানাউল হকের নিয়োগ অনুমোদন দিয়েছে সংস্থাটি। আর 8 মাস শূন্য থাকার পরে সিএসসির এমডি পদে নিয়োগ পেতে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ। আর্থিক খাতের বিশৃঙ্খলা এবং প্রতিবেদনের দুর্বলতা এই পুঁজিবাজারের দুরবস্থার জন্য দায়ী। এটি ঠিক না হলে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা আনতে নিয়ন্ত্রক সংস্থাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকসই রিপোর্টিং নিয়ে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেছেন বক্তারা। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের সহযোগিতায় আয়োজন করা হয় কর্মশালার। ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক প্রয়াত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতার আয়োজন করল অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ। প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক সাংবাদিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রয়াত মোয়াজ্জেম হোসেনের সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি। এনান ট্যাক্সের ঋণ কেলেঙ্কারিতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এই ঘটনায় টাকা পাচারের বিষয়টি পর্যালোচনা করেছে দুদক। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। অনিয়মে জড়িত থাকায় এমডিকে অপসারণের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। আইনগত ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠিয়েছে দুদকে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক তদন্ত করা হয়েছে। দুদকের রিপোর্ট আমরা পেয়েছি। শীঘ্রই এটা অনুসন্ধানের কাজ শুরু করা হবে এবং অনুসন্ধান কাজ শুরু হলে বাকিটা পরবর্তী ধাপ। তারপরে সেখানে আমরা তদন্তে যাব, মামলা হবে, সব কিছুই হবে। কিন্তু আমরা এটা নিয়ে বসে নেই, আমরা পাওয়া মাত্রই কাজ শুরু করেছি। চট্টগ্রামে বেদখল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের অনেক প্লট। নামে শিল্প প্লট, কিন্তু বাস্তবে কোনো কারখানা নেই। প্লট দখল করে সেখানে দোকানপাট, বস্তিঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ গড়ে উঠেছে অবৈধ নানা স্থাপনা, যার ফলে বরাদ্দ পেয়েও কারখানা স্থাপন করতে পারেননি অনেক শিল্প উদ্যোক্তা। গত 26 ডিসেম্বর যমুনা টেলিভিশনে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচারের পরে কর্তৃপক্ষের টনক নড়ে। অভিযানের নামে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বেসিক শিল্প কারখানার জন্য বরাদ্দ দেয়া সব প্লট থেকে উচ্ছেদ করা হয় অবৈধ সব স্থাপনা। দখলকার ছিল দীর্ঘদিন ধরে। 2014 সাল থেকে হচ্ছে কেটিএস এর প্লট দখল করেছিল। তো এই দুইটা প্লট উচ্ছেদ করার জন্য বেসিক্যালি আমি এসেছি। তো উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা এটা হচ্ছে বিসিকে বুঝিয়ে দিই। টাঙ্গাইলে লৌহজং নদী তীরের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। এ সময় হাউজিং এলাকা এবং এর আশপাশে বেশ কিছু বসতি ও দোকানও ভেঙে দেওয়া হয়। নদীর জায়গা দখলমুক্ত করতে আগামীতেও এই অভিযান চলবে বলে প্রশাসন জানিয়েছে। বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নের অবৈধ ইট ভাটা ধ্বংসে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকাল
11টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এই অভিযান চলে, যার নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন। এ সময় AHV ইট ভাটা সহ 5টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এসব ভাটাকে 11 লাখ টাকা জরিমানাও করা হয়। খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে পুড়ে 2 শিশু মৃত্যু হয়েছে। রাত 2টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা লিখিয়াপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু সংসালো ও উমরা মার্মা। কৃষি প্রযুক্তির পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো জামালপুরে। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রে এর আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর বীরেশ কুমার গোস্বামী। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় 50 জন কৃষক কৃষানী, যার পরে অংশগ্রহণকারীদের মাঝে বিনা 14 জাতের ধানের বীজও তুলে দেয়। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোবাইল হ্যাকিংয়ের সাথে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি জানিয়েছে জাতিসংঘ। আশঙ্কা, সৌদি সাংবাদিক জামাল খাশোগির রহস্যজনক মৃত্যুর পরপরই ওয়াশিংটন পোস্টের উপরে চাপ সৃষ্টি করতেই এই হ্যাকিং ঘটানো হয়। সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় 2018 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াটসঅ্যাপ থেকে ধনকুবের জেফ বেজোসের মোবাইলে পাঠানো হয় একটি ভাইরাসবাহী ভিডিও, যা খোলার পরেই মুছে যায় অনেক গোপন তথ্য। স্পেনের পূর্বাঞ্চলে মৌসুমী ঝড় গ্লোরিয়ার তাণ্ডবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 9 জন, এখনও নিখোঁজ আরও 4 ব্যক্তি। বিদ্যুৎহীন ওই এলাকায় কমপক্ষে 2 লাখ মানুষ। বুধবার সর্বোচ্চ শক্তি নিয়ে ভূখণ্ডে আছড়ে পড়ে ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 144 কিলোমিটার। সমুদ্রের পানি 44 ফুট পর্যন্ত উঠে আসে। ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। 2003 সালের পরে গ্লোরিয়াকে ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়। দেশীয় গল্পের অ্যাকশন ঘরানা চলচ্চিত্র যুদ্ধ সিনেমাতে মূল ভূমিকা অভিনয় করেছেন নায়ক বাপ্পি চৌধুরী। সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করার জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে থাইল্যান্ডে যাচ্ছেন বাপ্পি। প্রায় 1 মাস সেখানে অনুশীলন করবেন বলেও জানিয়েছেন তিনি। আগামী মে মাসে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। পাকিস্তানে ক্রমান্বয়ে যৌন অপরাধের সংখ্যা বেড়ে চলছে, আর এর কারণ খুঁজতে গিয়ে ঘুরে ফিরে ভারতের দিকেই নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, সে দেশে যৌন নির্যাতনের ঘটনা বাড়ার কারণ হলো বলিউডের সিনেমা। এক ইউটিউব বার্তায় ইমরান খান বলেছেন, বলিউড হলিউডের চলচ্চিত্রের বিষয়বস্তুই পাকিস্তানে শিশুদের উপরে যৌন অত্যাচার এবং শিশু পর্নোগ্রাফি বৃদ্ধির কারণ। স্বাগত আরও একবার সব খবরে। আবারও সীমান্তে হত্যা। এবার নওগাঁয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারালো 3 বাংলাদেশি। সকালে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, ঘন কুয়াশার মধ্যেই সকালে সীমান্তে কৃষিকাজে যায় গ্রামের 3 জন। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। একজনের মৃতদেহ নিয়ে আসা গেলেও বিএসএফ জওয়ানরা 2 জনের লাশ নিয়ে যায়। প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে যেটা বুলেটেরই দাগ, কোনোভাবে কোন অস্ত্র থেকে কি বিষয় এটা আমরা এখনই বলতে পারছি না। বাংলাদেশের সীমান্তের ভিতরে পাওয়া গেছে। ফ্ল্যাগ মিটিং হবে কিছুক্ষণ পরে, আপনারা জানেন, সেখান থেকে আমরা হয়তো আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। এদিকে যশোরের শার্শার অগ্রভুলট সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশিকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম হানিফ আলী, পেশায় রাখাল। স্বজনরা জানায়, অগ্রভুলট সীমান্তে হানিফকে পিটিয়ে মারে ভারতীয় সীমান্তরক্ষীরা। এরপরে মরদেহ রেখে যায় গাইঘাটা থানায়। ঘটনা জানার পরে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। সেখানে মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারেও তারা কথা বলবে। গত 1 সপ্তাহে পঞ্চগড়, লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে প্রাণ গেল 7 বাংলাদেশির। এক ছাত্রীকে পছন্দ করত 2 বন্ধু। এ নিয়ে তাদের সম্পর্কে ফাটল ধরলে একজনকে গলা কেটে হত্যা করা হয়। নির্মম এই ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুরে। সকালে উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিত্যক্ত একটি ট্যাঙ্কি থেকে কিশোর রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রাসেল এবং তার সহপাঠী আশরাফুলকে। সিটি নির্বাচনে বিএনপির 2 প্রার্থী তাবিত আউয়াল ও ইশরাক হোসেনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে 20 দলীয় জোট বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।
প্রচারের সময় উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালের উপরে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনে ইভিএম ব্যবহার ফলাফল বদলে দেওয়ার ষড়যন্ত্র। বৈঠকে সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের নমনীয়তায় সীমান্তে হত্যা বাড়ছে। বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে দেয়া আদেশ অমান্য করা এবং মিথ্যা তথ্য দেয়ায় ওয়াসার এমডি ডক্টর তাকসিন এ খানের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত। বুড়িগঙ্গায় পানি দূষণের বিষয়ে এক রিটের সম্পূরক আবেদনের শুনানিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ওয়াসার এমডি তাকসিম এ খান, ওনাকে আদালত অবমাননা রুল জারি করা হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই কেন তার মধ্যে আদালত অবমাননার অভিযোগে তাকে শাস্তি দেওয়া হবে না, এই মর্মে তাকে লিখিত বক্তব্য আদালতে দেওয়ার জন্য 2 সপ্তাহের জন্য সময় দিয়েছেন। নথি জালিয়াতি এবং ঘুষ লেনদেনের মাধ্যমে কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে বরগুনার তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ প্রশাসন কর্তাদের বিরুদ্ধে এবং উঠে এসেছে সরকারি চাকরি পেতে জাতীয় পরিচয়পত্রে বয়সসীমা কমানোর বিষয়টিও। এসব ঘটনায় জনপ্রতিনিধি ছাড়াও কয়েকজন কর্মকর্তার নাম সামনে আসলেও নির্বিকার জেলা প্রশাসন। তালতলী উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার ইউনুস মোল্লা, 2টি জাতীয় পরিচয়পত্র রয়েছে তার, গরমিল আছে জন্ম তারিখ। এ বিষয়ে লিখিত এখন পর্যন্ত কোনো অভিযোগ আমার নজরে আসেনি। এ বিষয়ে যদি লিখিত কোনো অভিযোগ আসে তাহলে সরকারের বিধিবিধানের আলোকে তদন্ত করে যদি সেখানে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকে ঘিরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাধিসৌধের মূল স্তম্ভ, মুক্তমঞ্চ, বকুলতলা চত্বরে ধোয়া মোছা সহ পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। শুক্রবার সকাল 10:30টার দিকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পদবি পরিবর্তন এবং বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে বরিশালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে জেলা কালেক্টরেটের কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর 12টায় শেষ হয়। আন্দোলনকারীরা জানায়, কেন্দ্রীয় সমিতির নির্দেশে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় হত্যা করা হয় কুমিল্লার নৈশ প্রহরী নাসির উদ্দিনকে। গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে পুলিশকে। সকালে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়েছে। বলা হয়, 12 জানুয়ারি গ্রাম্য সালিশে আসামি মোয়াজ্জেম হোসেন এবং অটোরিকশা চালক সানাউল্লাহর বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করেন নাসির। এতে ক্ষিপ্ত হয়ে নাসিরের নিজ চায়ের দোকানের দা দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। রাজশাহীর বাঘায় ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদে মামাকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুমন আলীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সুমনকে বাঘা থানায় সোপর্দ করে র্যাব। এদিকে 2 দিনের রিমান্ড শেষে 6 আসামিকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে সৈয়দপুরের গার্মেন্টস ঝুট কাপড়ের ব্যবসা। ফেলে দেয়া ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে হরেক রকম শীতবস্ত্র। সারা বছর কাজ থাকায় নিশ্চিত হচ্ছে কর্মসংস্থান। তুলনামূলক কম মজুরির কারণে সাশ্রয় হচ্ছে উৎপাদন ব্যয়, যার ফলে দিন দিন চাহিদাও বাড়ছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, নিরাপদ উৎপাদন নিশ্চিত হলে দ্বিগুণ উৎপাদন সম্ভব। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় এগিয়ে এসেছে SME ফাউন্ডেশন। রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করেছে শিশুটির পরিবার। বুধবার রাতে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। এবং মামলার অভিযোগ থেকে জানা গেছে, 16 জানুয়ারি সকালের দিকে সাবলেটে পাশের রুমে থাকা জুবায়ের নামের এক যুবক তাকে ফুসলিয়ে রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বরগুনার বেতাগীতে কিশোরী ধর্ষণ মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল বেতাগী থানায় 3 জনকে আসামি করে মামলা করে নির্যাতনের পরিবার। এবং মামলায় বলা হয়, হোসনাবাদ গ্রামের বখাটে সাগর প্রায় মেয়েটিকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার রাতে ওরস মাহফিল থেকে তাকে কৌশলে ডেকে নেয় সাগর এবং তার 2 বন্ধু। পরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে তাকে।
দিনাজপুরের ফুলবাড়িতে বাদশা নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সকালে নন্দীগ্রামের একটি পুকুর পাড়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয় গলাকাটা লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাদশাকে হত্যা করে রাতে কোনো এক সময় সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে শিগগিরই অ্যাপস চালু করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। বলেছেন এই অ্যাপসে ক্লিক করলেই জানা যাবে দেশের জনসংখ্যা কত। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জনশুমারি এবং গৃহ গণনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী আরও বলেছেন, জনশুমারি এবং গৃহ গণনার ভুলের পুনরাবৃত্তি রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের মেহেদীবাগে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হলো আজ। জমজমাট এই বিজ্ঞান মেলায় অংশ নেয় এলিমেন্টারি স্কুলের 130 জন শিক্ষার্থী। মেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা লাভ করে সৃজনশীলতা বিকাশ করতে পারে সেজন্য এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। লাখো ভক্তের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজ ভান্ডার দরবার শরীফের 114তম বার্ষিক ওরস শরীফ। মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির এই ওরসকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে আসা ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় এখন মুখরিত মাইজ ভান্ডার দরবার শরীফ। ধর্মীয় নানা আয়োজনে ওরস চলবে আরও 2 দিন। বড় ভাই দীর্ঘ 32 বছর বিছানায়, ছোট ভাই 5 বছর ধরে শেকলে বন্দী। লক্ষ্মীপুর সদরের শারীরিক আর মানসিক প্রতিবন্ধী খুরশেদ আর মোর্শেদকে নিয়ে মানবেতর দিন কাটছে হতদরিদ্র একটি পরিবারের। অর্থের অভাবে চিকিৎসাটুকুও জুটছে না। বাবা আজাদ হোসেন একসময় রিকশা চালালেও একটি দুর্ঘটনায় সেই পথ বন্ধ হয়ে যায়। খুরশেদ মোর্শেদের সুচিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত হয়ে 4 জনের প্রাণ গেছে। লস অ্যাঞ্জেলেসের কাছেই বুধবার আছড়ে পড়ে বিমানটি। অবতরণের সময় রানওয়ের শেষ মাথায় দেয়ালের সাথে ধাক্কা খেয়ে তা উঠে যায়। এ সময় বিমানটির গতি ছিল প্রায় 64 কিলোমিটার। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। আবারও বিতর্কিত 737 ম্যাক্স মডেলের বিমান নির্মাণ শুরু করতে চায় বোয়িং। মার্কিন বিমান প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছরের মাঝামাঝি থেকে উৎপাদন হবে। বোয়িং এর প্রধান নির্বাহী ডাফ ক্যালহুন জানিয়েছেন নকশায় ত্রুটির কারণে উৎপাদন বন্ধ করা হয় আর সেসবের সংস্কারের মাধ্যমে আবারও উৎপাদনে আনা হবে। বোয়িং এর বহুল বিক্রি হয় মডেলটি। 1 বছরের মধ্যে 2টি বড় দুর্ঘটনার পরে তীব্র নিন্দা সমালোচনায় পড়ে বোয়িং, যার ফলে উৎপাদন এবং বিক্রি বন্ধ রাখা হয় 737 ম্যাক্স মডেলের বিমানটি। লেবাননে নবগঠিত সরকার প্রত্যাখ্যান করল বিক্ষোভকারীরা। বুধবার ব্যাপক সহিংসতা হয় রাজধানী বৈরুতের পার্লামেন্ট এলাকায় অবস্থান নেন ক্ষুব্ধ লেবানিজরা এবং তাদের অভিযোগ বিশেষজ্ঞ হস্তক্ষেপ ছাড়া দেশের অর্থনৈতিক সংকটের সমাধান অসম্ভব। রাজনীতিকরা নিজ স্বার্থ হাসিলের জন্যই একই মতাদর্শে সরকার গঠন করেছে এবং মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসেবে হাসান দিয়াব এবং মন্ত্রিসভার 20 জন সদস্য শপথ নেন। 1 সপ্তাহের টানা বৃষ্টিতে দাবানল কিছুটা কমলে বৃষ্টি শেষে তাপমাত্রা বাড়তে থাকে। আবারও আগুনের তীব্রতা বেড়েছে অস্ট্রেলিয়ায়। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া আর ক্যানবেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রশাসন জানিয়েছে এমনটি, এবং আগুন জ্বলছে শতাধিক স্থানে। বিঘ্নিত ফ্লাইট চলাচল। সেপ্টেম্বর থেকে চলা দাবানলে দেশটিতে প্রাণ গেছে কমপক্ষে 29 জন মানুষের, পুড়েছে 2,500 ঘরবাড়ি, ছাই হয়েছে 1 কোটি একরের বেশি এলাকা। চীন মানেই রঙের প্রাচুর্য। দেশটিতে চান্দ্রবর্ষ এবং বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে লণ্ঠন প্রদর্শনী চলছে। জনপ্রিয় কার্টুন বেলুনের পাশাপাশি শোভা পাচ্ছে ঐতিহ্যবাহী চরিত্র ঘটনাবলী। প্রথমবারের মতো আয়োজিত মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিকের খেতাব পেলেন শেখ ইমামুল হাসান আকাশ এবং সুস্মিতা ইসলাম পৃথিবী। রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেখানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম রানার আপ হয়েছে সৈয়দ মাহিবুল আলম মাহিন এবং দ্বিতীয় রানার আপ হয়েছে নবীন রায়। আর মিস ফটোজেনিক হিসেবে প্রথম রানার আপ হয়েছে পৃথ্বী এবং দ্বিতীয় রানার আপ লাইবা জান্নাত পৃথা।
দর্শক, এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।